আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের আজকে 4 নাম্বার ক্লাস করতেছি। যদি বা অনেকে হয়তো মনে করছে যে আজকে প্রথম ক্লাস, কিন্তু আসলে কিন্তু 4 নাম্বার ক্লাস আজকে। তো ক্লাস আমরা শুরু করব হচ্ছে প্রোনাউন থেকে। কি থেকে? প্রোনাউন থেকে। প্রোনাউন। যারা একাডেমিক লেভেলে আমার ক্লাস করছো তারা অলরেডি জানো প্রোনাউন কি। কারণ আমি একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র টিচার আমার মনে হয় যে একাডেমিক লেভেলে অ্যাডমিশনে যা যা দরকার, মানে বেসিক ইংলিশ জিরো থেকে একেবারে শুরু থেকে শিখাইছিলাম, সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ ফ্রিতে। এখন কতটুকু তোমরা শিখছো বা কতটুকু মনে আছে বা আদৌ ইন্টারমিডিয়েট লেভেলে আমার ক্লাস করছো কিনা এটা তোমরা ভালো জানো। তবে আগেকার কথা আগে বাদ, পড়লেও হয়তো বা 3-4 মাসের গ্যাপে সব ভুলে গেছো। আমরা নতুন করে শুরু করতেছি। আমরা আজকে প্রোনাউন পড়বো। প্রোনাউন কি? প্রোনাউন আমরা যদি এটা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কয়টা দিক দাঁড়ায়? প্রোনাউন। আমি প্রথম থেকে আরো একটা কথা যুক্ত করি, ইংরেজি অনেক সোজা। যদি সোজা ভাবে পড়ো তাহলে দেখা যায়, আমি মানে কোনো টিচারকে আমি ব্যক্তিগতভাবে দোষ দিতে চাই না, বা কোনো টিচার খারাপ এটাও আমি বলবো না কোনোদিনও। তবে এক একটা টিচারের বা এক একটা ভাইয়ার পড়ার ধরন এক এক রকম। আমার কাছে পড়ে তোমার যদি ভালো মনে হয় আজকের ক্লাস করে, তাহলে দেখে পরবর্তী ক্লাসগুলো জিনিসটা তোমার কাছে ইজি মনে হয়। যেমন আমার কাছে যে ক্লাসগুলো করে, আমার যে স্টুডেন্টগুলো রেগুলারলি ক্লাস করে, তারা আমাকে এটা বলে যে ভাই আপনার ক্লাস করলে মনে হয় যে ইংরেজি অনেক সোজা। তার ভিত্তিতে তাদের রিভিউ থেকে তোমাদেরকে বলতেছি যে ইংরেজি অনেক সোজা যদি সহজভাবে পড়তে পারো তাহলে। এখন তুমি একটা টিচারের কাছে পড়তেছো যোগ বিয়োগ শিখে, আমরা ছোটবেলায় শিখছি না? ছোটবেলায় আমরা কি শিখতাম? যে যোগ বিয়োগ শিখতাম। তো এটা দেখা যাচ্ছে একটা টিচারের কাছে অনেক কঠিন মনে হয়। অন্য একটা টিচারের কাছে গল্পের মাধ্যমে যখন বুঝায় বা হাসি মজা করে একটু ফান করে বুঝায়, তখন ওইটা আবার অনেক ইজি মনে হয়। তো এমনটা না যে ইংরেজি অনেক কঠিন। যদি অনেক কঠিন হয় তাহলে যারা চান্স পায় বিশ্ববিদ্যালয়ে, তারা কিভাবে চান্স পায় বা তারা কিভাবে বোঝে? বিষয়টা হচ্ছে যে তোমার বোঝার দিক থেকে, তুমি কার কাছে পড়তেছো, কিভাবে প্রিপারেশন নিচ্ছ, কতটা বুঝতে পারতেছো, এটা বিষয়। তো অনুরোধ করবো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসটা করো। তারপর যদি না বোঝো, সারা জীবনে তো অনেকগুলো সময় নষ্ট করছো, লাইফে নষ্ট করনি, তার মধ্যে ধরো আরো 1 ঘন্টা নষ্ট করলে, যদি না বোঝো তখন বলো যে ভাই বনি ভাই ক্লাস আমি বুঝি না বা ইংরেজি অনেক কঠিন এই টাইপের। তবে আশা করবো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে করলে ইংরেজিটা অনেক সোজা মনে হবে। তো প্রোনাউন, এখানে দুইটা জিনিস আছে। প্রোনাউন, নাউন আমরা অলরেডি ক্লাস শেষ করছি। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। এখন অনেকেই আছো যারা আজকে প্রথম ক্লাস করতেছে, তাদের মনে একটা প্রশ্ন যে ভাই নাউনের ক্লাস কবে হয়েছে? গত সপ্তাহ হয়েছে, তার আগের সপ্তাহ হয়েছে। যারা ক্লাসগুলো করনি, খুব সিম্পল সলিউশন, এই ক্লাসের ক্যাপশনে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমরা 1-2 দিনের মধ্যে আমাদের আগের ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দেব। অথবা আমাদের চলো শিখি পেজ, আমার বনি আমিন পেজ বা চলো শিখি গ্রুপ, এগুলোতে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। তো নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। প্রো বলতে বলতে কি বোঝায়? প্রো বলতে বোঝায় হচ্ছে পরিবর্তে। প্রো বলতে কি বোঝায়? পরিবর্তে। সোজা বিষয়, বিশেষ্যের পরিবর্তে যা বসে তা হচ্ছে সর্বনাম। তা কি? সর্বনাম, মানে বাংলা প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম। আর নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। কি বললাম? নাউনের পরিবর্তে যা বসে তা হচ্ছে প্রোনাউন। বলো আমার সাথে বলো, নাউনের পরিবর্তে যা বসে তা হচ্ছে প্রোনাউন। এখন মনে আরো একটা প্রশ্ন আছে যে আমি নাউনটা ব্যবহার কেন করব না? আমি তো জানি নাউনটাই সবসময় ব্যবহার করতে পারি, আমার এটার পরিবর্তন নিয়ে আসা কেন দরকার? আমার কাছে সোজা একটা উপায় ছিল, যে ধরো একটা নাম বনি, এই নামটা আমি ব্যবহার করতে পারি, তাহলে এইটার পরিবর্তন করা কি দরকার? আমি বারবার এটাই ব্যবহার করব। তাহলে ধরো আমাদের যে ফোন গুলো, ধরো এখন চলতেছে আইফোন কত 14 চলতেছে সম্ভবত, যেহেতু আইফোন ইউজার না আমি তো ওইভাবে জানি না, আমি তো অত বড় লোক না। তো ধরে নিলাম আইফোন 14 চলতেছে, এর আগে কি ছিল? আইফোন 13, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, তার আগে 12 ছিল, তার আগে 11, তার আগে 10, এরকম সিরিয়ালে ছিল। তাহলে এই যে ভার্সন গুলো চেঞ্জ হচ্ছে বারবার কেন? তুমি চাইলে তো মনে করো যে আইফোন 14ই থাকতো, আইফোন 14 এর পরে প্রো নিয়ে আসার কি দরকার বাজারে? আমরা যেহেতু গরিব মানুষ, তো আমি গরিবের চিন্তা করি, আমি স্যামসাং কোম্পানি চিন্তা করি। আমি এটা স্যামসাং না বলে স্যামসাং বলি, যাই হোক স্যামসাং বানান যাই হোক। তো হচ্ছে এই যে স্যামসাং মনে করো যে 7 নোট 7 ছিল সব থেকে বেশি চলতো বাজারে, নোট 7। তারপরে আসলো নোট 7 প্রো। এই যে প্রো, এটা নিয়ে আসার কি দরকার? আইফোন 14, আইফোন বা স্যামসাং নোট 7 এগুলো থাকলেই তো, প্রো নিয়ে আসার কি দরকার?
এই যে আইফোন 14 এটা আরেকটা সংস্করণ হচ্ছে 14 প্রো, এইটাতে যা ডিজাইন থাকে এটা তো তাই, মানে এটার কাজ প্রায় সেম, শুধু এটার মধ্যে কিছু ক্লাসিফিকেশন আলাদা করা হয়, কিছু স্পেসিফিকেশন কি করে আলাদা করা হয়। যেমন ক্যামেরা সেক্টরে দেখা যাচ্ছে যে একটু চেঞ্জ করলো, এটার সফটওয়্যার যে প্রসেসর ছিল এটার সাথে একটু চেঞ্জ করলো, এটার দেখা যাচ্ছে রেজুলেশনের সাথে এটা কিছুটা চেঞ্জ করলো, মানে এইটার থেকে একটু উন্নত করছে, কিছু জিনিস পরিবর্তন করছে, পুরাটাই পরিবর্তন করেনি, এটা যা এটাও তা, শুধু কিছু জিনিস পরিবর্তন করছে। কেন করছে? যারা আইফোন 14 এর ইউজার, যারা স্যামসাং নোট 7 এর ইউজার, তারা এই একই ফোন ব্যবহার করতে করতে যেন বিরক্ত বোধ না করে, এই জন্যই এটা কি করে পরিবর্তন করে, নতুন একটা আপডেট ভার্সন নিয়ে আসে। তাহলে যারা গ্রাহক আছে তারা আরো আকৃষ্ট হবে ওই জিনিসের প্রতি, ওই জিনিসের প্রতি আর একঘেয়েমি কাজ করবে না, ওই কোম্পানির প্রতি আর একঘেয়েমি কাজ করবে না। নাহলে এই যে যারা আইফোন ইউজার তারা একটা জিনিস এখনো বিরক্ত, এই যে আইফোনের যে দেখা যাচ্ছে যে ক্যামেরা রেজুলেশন বাড়াচ্ছে না, 12 মেগাপিক্সেলের জন্মের পর থেকে আসেই, বা কিছু জিনিস পরিবর্তন করছে, বিশেষ করে হচ্ছে যেমন 11 12 13 14 সবগুলোতে দেখা যাচ্ছে যে পিছনের যে ডিজাইন একই রকম প্রাইস সেন্সে। তো দেখা যাচ্ছে এই জিনিসগুলো নিয়ে তারা কি করতেছে, যে বিরক্ত বোধ কাজ করতেছে, কারণ বারবার একই ডিজাইন ভালো লাগে নাকি। তো এটার পরিবর্তন দরকার, এই যে পরিবর্তন করে কেন, যাতে করে এটার উপরে বিরক্তি বোধ কাজ না করে। তাহলে আমরা যখন বারবার বনি 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 বলবো তখন বিরক্ত বোধ কাজ করবে। যেমন আমার যে ফেসবুক গ্রুপ চলো শিখি, ওইটাতে অধিকাংশ স্টুডেন্ট যে কোনো পোস্টের কমেন্টে যে কোনো মিমস বানায়, যে কোনো ফানি ভিডিও বানায়, সব বনি ভাইকে নিয়ে। এই কারণে অনেক স্টুডেন্ট আবার জ্বলে, তারা আবার কমেন্ট করে কে বনি ভাই, কে ফালতু লোক, খালি মিমস বানায় আর এই সে হ্যান ত্যান। তো অনেকে আমাকে সহ্য করতে পারে না, কেন? কারণ গ্রুপে আমি বাদে অন্য কারো সম্পর্কে আর কেউ কোনো পোস্ট করে না, সব বনি ভাই সম্পর্কে পোস্ট করে। যেহেতু আমার একার সম্পর্কে পোস্ট করে, এইটা দিয়ে হচ্ছে বিরক্তবোধ কাজ করে কার উপরে? বনি ভাইয়ের উপরে। কারণ এটা যদি ছেলে পেলে অন্য কোনো ভাইয়াকে নিয়ে, অন্য কোনো কাউকে নিয়ে মিম টিম বানাইতো সবাইকে নিয়ে, তাহলে কিন্তু আর বিরক্তবোধ কাজ করতো না। সো সিম্পল বিষয় হচ্ছে নাউনের উপরে যেন বিরক্তিবোধ কাজ না করে, তাই প্রোনাউনটা ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে। যেমন এটা একটা ব্যক্তির নাম, ছেলের নাম, এই জন্য এর পরিবর্তে আমরা হি ব্যবহার করি, কোনো মেয়ে হলে শি ব্যবহার করি, কোনো বস্তু হইলে ইট ব্যবহার করি। এটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যা বসে। আরেকবার শুরু থেকে বলি, নিশ্চয় ঠান্ডা মাথায় চিন্তা করো। নাউনের পরিবর্তে যা বসে তা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কেন ব্যবহার করি? যাতে করে নাউনের উপরে এই যে বিরক্তিটা কাজ না করে, মানে বারবার ব্যবহার করে। ক্লিয়ার? জিনিসটা সোজা, ভেঙে ভেঙে ছোট ছোট করে বুঝাচ্ছি, কারণ আমার অধিকাংশ স্টুডেন্ট গ্রামের স্টুডেন্ট, তারা এই বেসিক ইংলিশগুলো হয়তো বা বোঝে না, এই জন্য ভেঙে ভেঙে ছোট ছোট করে বুঝাচ্ছি, অনেকগুলো কথা বলতেছে, অনেকগুলো উদাহরণ দিতে হচ্ছে, যাতে করে এই মানে এইটার সম্পর্কে যেন কখনো কোনো সমস্যা না হয়। তো প্রোনাউন কত প্রকার? প্রোনাউন কত প্রকার এই প্রশ্নের উত্তর অনেক ভাবে আসতে পারে। কেউ বলতে পারে 8 প্রকার, কেউ বলতে পারে 6 প্রকার, কেউ বলতে পারে 11 প্রকার। তাহলে তুমি প্রশ্ন করো ভাই তাহলে আমি কি দিব? পরীক্ষাতে কিন্তু এর আগে বিগত বছরে সম্ভবত রাবিতে 2002 কত একটা কোশ্চেন আসছিল, এই যে প্রোনাউন কত প্রকার। এখন ওই জায়গাতে যদি এরকম অপশন থাকে 6, 8, 11, তাহলে তুমি কোনটা বেছে নেবে? অবশ্যই 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। তাহলে ভাই অন্যান্য জায়গায় 6, 11 বা 9 এরকম হয় কেন? এটার কারণটাও তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে পরবর্তীতে ধরো তুমি কাউকে বললে, কেউ তোমাকে প্রশ্ন করলো, নতুন নতুন কিন্তু এরকম হয়, নতুন নতুন যখন কোনো কিছু জানে একটা ছেলেরা বা মেয়েরা অ্যাডমিশনে, তখন কিন্তু মানে চুলকানিটা অনেক বেশি হয়। যে ফ্রেন্ডদেরকে, ওই তুই না অমুক ভাইয়ের কাছে পড়িস, প্রণাম কত প্রকার বলতো, মানে হেভি, মানে জোশ, ওভার কনফিডেন্স কাজ করে সবসময় মনের মধ্যে, যে এটা জানে, বিশেষ করে সাধারণ জ্ঞানের বিষয়গুলো, মানে এমন ধরাধরি করে গ্রুপ স্টাডি টাইপের, মনে হয় বিশাল কিছু জানে গেছে বা শিখে গেছে। তখন এই টাইপের যে সিরিয়াস স্টুডেন্ট বা তোমার ফ্রেন্ড আসে জিজ্ঞেস করছে, ওই প্রণাম কত প্রকার, তুমি বলছো 8 প্রকার, কি বলিস তুই, আমি তো অমুক ভাইয়ের কাছে বললাম 11 প্রকার। তখন তুমি কনফিউশনের মধ্যে পড়ে গেছো, তুমি তাকে বুঝাইতে পারতেছো না যে আমি যেটা করছি এটা ঠিক, তাকে আর এটার সম্পর্কে যে মাসলা মাসাইল এটা দিতে পারছো না, তোমার পক্ষে যে যুক্তি এটা দিতে পারছো না। তো তুমি পারবে, সমস্যা নাই, আমি যেহেতু আছি, টেনশন নেওয়ার কোনো কারণে, আমি তোমাকে বুঝাই দিচ্ছি কখন 8 প্রকার, 9 প্রকার, 11 প্রকার বা 6 প্রকার হয়, এটা তোমাকে বুঝাই দিচ্ছি। তো এখানে দেখো, প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রথম বলতে আবার এরকম কোনো হাদিস নাই যে এটা প্রথমেই দিতে হবে, এরকম কোনো সিকোয়েন্স নাই, তুমি চাইলে আলাদা করতে পারো, বা দেখা যাচ্ছে যে উল্টা পাল্টা করতে পারো, তোমার এতটুকু জ্ঞান থাকলে হবে যে কোনটা কোন প্রোনাউন, এটা সময় জ্ঞান থাকলেই হবে। তো প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি? পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে ছোট ছোট আরো কিছু জিনিস আছে, তুমি চাইলে ওই ছোট ছোট জিনিসগুলোকে ভাগ করে দিয়ে আবার ওগুলো প্রকারভেদের মধ্যেও অ্যাড করতে পারো। যেমন একটা হচ্ছে পজেসিভ, আর একটা হচ্ছে ইমপার্সোনাল। পজেসিভ আর হচ্ছে
ইমপার্সোনাল। আমি কিন্তু ফেয়ার এন্ড লাভলি ইউজ করি না হাতে, এই জন্য হাতের লেখাটা একটু খারাপ। যদি হাতে ফেয়ার এন্ড লাভলি ইউজ করতাম লেখাটা কিন্তু খুব সুন্দর হইতো। এটা বুঝে নিও, তুমি পরে আবার গালি দিও না যে বনি ভাই কি ডাক্তারের মতো লিখতেছে, এগুলো গালি টালি দিও না। তো হচ্ছে এক নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কিন্তু আমরা চাইলে এইটাই 3 প্রকার করতে পারতাম, মানে 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন, 2 নাম্বার পজিটিভ প্রোনাউন, 3 নাম্বার ইমপার্সোনাল প্রোনাউন, কিন্তু আমরা এটা এক প্রকার করছি। 2 নাম্বারে হচ্ছে রিফ্লেক্সিভ এন্ড emphatic pronoun, reflexive and emphatic pronoun। তো এখানে দেখো, এখানেও কিন্তু তুমি চাইলে রিফ্লেক্সিভটাকে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, তুমি চাইলে এই যে রিফ্লেক্সিভটাকে আলাদা করতে পারবে, আবার এমফেটিকটাকেও আলাদা করতে পারবে। তাহলে আমরা চাইলে এখানে 3 প্রকার, এখানে 2 প্রকার, 5 প্রকার, তাহলে 2টা ভাগ করলে কিন্তু 5 প্রকার হয়। এখানে তুমি আরো বেশি করতে পারবে, 8 প্রকারটাকে 11 প্রকার করতে পারবে। তখন এগুলো ভাগ করে করে পড়তে হবে, বলতে হয় পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ইমপার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফেটিক প্রোনাউন, এগুলো আলাদা আলাদা করতে হবে, তাহলে 11 প্রকার হয়ে যাবে। আপ समझ में आया? বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? এরপরে 3 নাম্বার ডেমনস্ট্রেটিভ, কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, স্যার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যারা আমার মতো গ্রামের একটু আসো, মানে গ্রামের স্টুডেন্ট বলতে প্রোনাউন্সিয়েশন অতটা স্পষ্ট না, মানে যারা ওই যে শহরে ইংলিশ মানে মিডিয়ামের স্টুডেন্ট, এদের মতো এতটা ভালো না, সো হোয়াটসঅ্যাপ এই টাইপের প্রফেশনাল টাইপের না, তাদের এই ধরনের বড় বড় যে নামগুলো উচ্চারণ করতে একটা সমস্যা হবে। যেমন যে ডেমনস্ট্রেটিভ, যারা ইংলিশ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই টাইপের হবে না। তো এটা শুদ্ধ করার দরকার নাই, যা পারো তাই, কিন্তু মানে অন্তত পক্ষে বানানটা যেন মনে থাকে, তাই ভাগ করে করে ছোট ছোট করে পড়বে, ডেমনস্ট্রেটিভ এরকম। আমি যেটা বলছি এটা শুদ্ধ তা না, আমার মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ অতটা ভালো না। তো তুমি বলতে পারবে ডেমনস্ট্রেটিভ, ডি ছোট প্রথম প্রথম একটু ভাগ করে পড়বে, ডেমনস্ট্রেটিভ, পরে ঠিক হয়ে যাবে, কয়েকবার বলে ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ। আমিও পারতাম না, পরে এভাবেই শিখছি, ভুল টুল যা আছে তাই। এরপরে হচ্ছে ইনডিফিনিট, এরপরে কি, এরপরে হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট প্রোনাউন। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কি রিলেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর তারপরে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, কি রিসিপ্রোকাল প্রোনাউন। তো এই হচ্ছে 8 প্রকারের। আমি বাকিতে বিশ্বাসী না, নগদে বিশ্বাসী। তো যারা যারা আসো নগদে বলতে আবার নগদে মানে ওই বিকাশ নগদ, ওই নগদ না, এটা হচ্ছে টাটকা। তো এই নগদে বিশ্বাসী। তো এই যে 8টা নাম, এটা হচ্ছে তোমাকে টিএম করতে হবে, মানে বুঝো টানা মুখস্থ করতে হবে, টোটাল মেমোরাইজ। এটা মুখস্থ করা ছাড়া বুদ্ধি নাই। এই 8 প্রকারের নাম যখন তোমার মাথার মধ্যে থাকবে, তখন কোনটা কি এই জিনিসটা মাথার মধ্যে থাকবে। তো আমি চাই যে 400 জন মতো স্টুডেন্ট আসো, তোমরা এখনই নামটা মুখস্থ করো, টাটকা নগদে, বাকিতে না। কিভাবে মুখস্থ করবে? সোজা হিসাব, শুরু থেকে পড়বে। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, একটা নাম 10 বার করে পড়ো। রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফেটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ এমফেটিক প্রোনাউন, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ। তুমি, আমি চাই তোমাকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে আমি যেভাবে পড়লাম এভাবে পড়ো, 1 মিনিটের মধ্যে একটা নাম 10 বার করে পড়লেই হয়ে যাবে। শুরু করো এখন থেকেই। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ এমফেটিক প্রোনাউন, উচ্চারণ শুদ্ধ না হলে বানান ঠিক হলে হবে, তুমি জানো যে এই জিনিসটা এইটা অত এক করে দরকার নেই, বুঝা গেছে? তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আমার দিকে তাকায় থাকা লাভ নাই, তুমি নিজের মুখ থেকে উচ্চারণ করো। এখানে 8টা প্রকার ভেতরে নাম লেখা আছে, খাতার মধ্যে নোট করতে পারলে করো, নাহলে তোমরা স্মার্ট লোক স্ক্রিনশট নিয়ে রাখো, ওগুলো জমা থাকে, কোনো খাতার মধ্যে তোলা হয় না। পড়ো, যেভাবে পড়তে বলছি পড়ো তাড়াতাড়ি। তাহলে আমাদের 8 প্রকার হচ্ছে এটা। এখন এর মধ্যে থেকে আমরা উল্টা দিক থেকে শিখবো। আমরা একটু উল্টা দিক থেকে শুরু করি, রিসিপ্রোকাল থেকে, ঠিক আছে? প্রথমে আমরা শিখবো রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে আমার সংজ্ঞাগুলো অন্য কোনো রাইটারের বইয়ের সাথে হুবহু নাও মিলতে পারে। তো এইটা সম্পর্কে আবার কেউ বলো না যে ভাই এটা কোত্থেকে পাইছেন, মনে করতে পারে যে বনি ভাই এটা জাল হাদিস দিচ্ছে, এই সংজ্ঞা সম্পর্কে এটা কোনো বইয়ের মধ্যে নাই, আমি আমার মতো করে বলতেছি। কারো ইচ্ছা হলে শিখবে, আর না হলে আমার সম্পর্কে ইউটিউবে একটা ভিডিও ছাড়া দেবে বা এই জিনিসটা কাটে দিয়ে দেবে, তো বনি ভাই মানে এরকম বলবে যে দেখুন বনি ভাই কি ভুলভাল শিখাচ্ছে ভিডিও সহ,
এটার ক্যাপশন দিয়ে ইউটিউব মানে ফেসবুকে আপলোড করে দিও। কিন্তু ভাই এগুলো বলো না যে কই থেকে পাইছি, পড়াচ্ছে শুধু শিখো, মানে শিখো আর কি। তো রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল হচ্ছে দুই বা তার বেশির মধ্যে সম্পর্ক তৈরি করা। কি বললাম? দুই বা তার বেশি কোনো কিছুর মধ্যে সম্পর্ক তৈরি করাটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এটা আমরা বলতে পারি রিসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? ইচ আদার আর হচ্ছে অন অ্যানাদার। কি বললাম? ইচ আদার অথবা অন অ্যানাদার। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? মানে ইচ আদার কখন ব্যবহার করব আর অন অ্যানাদার কখন ব্যবহার করব? ইচ আদার ব্যবহার করব যখন দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝাবে, অন অ্যানাদার ব্যবহার করব যখন দুইয়ের বেশি বুঝাবে। তাহলে আবার বলতেছি, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই বা তার বেশির মধ্যে সম্পর্ক তৈরি করা। দুইয়ের মধ্যে সম্পর্ক বুঝালে ইচ আদার, আর দুইয়ের বেশি হলে অন অ্যানাদার। দেখি তোমরা কতটুকু বুঝলে জিনিসটা, ছোট জিনিস। আচ্ছা আমি এখন যদি বলি আমাদের কোর্সের মধ্যে সবথেকে বেশি যে নামে স্টুডেন্ট ভর্তি হয়েছে সেটা হচ্ছে সুমাইয়া। এখন আমি যদি বলি যে বনি এন্ড সুমাইয়া লাভ, এখন এখানে আমি কি ব্যবহার করব? এখানে আমি ইচ আদার ব্যবহার করব নাকি অন অ্যানাদার ব্যবহার করব? বলো, ইচ আদার ব্যবহার করব নাকি অন অ্যানাদার ব্যবহার করব? তাড়াতাড়ি দ্রুত কমেন্ট করতে হবে, তাহলে পরের যে এক্সাম্পল সেটাতে যেতে হবে। এটাতে যদি অ্যান্সার করতে যদি 3 ঘন্টা লাগাও তাহলে সমস্যা। ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য 30 থেকে 40 সেকেন্ড টাইম পাবে তুমি। এটা ইন্টারমিডিয়েট লেভেলের পরীক্ষা না যে তোমাকে একটা কোশ্চেন 1 মিনিট দিবে, এরকম না। 30 থেকে 40 সেকেন্ড। আবার তাড়াহুড়ো করে ভুল অ্যান্সার করলে নেগেটিভ মার্ক কাটা যাবে। অতএব চিন্তা করে উত্তর দিতে হবে এবং তাড়াতাড়ি দিতে হবে, একটু ফাস্ট হইতে হবে। এখানে অ্যান্সার হবে হচ্ছে ইচ আদার। কেন? কারণ দুইয়ের কথা বলা আছে, বনি সুমাইয়া, এটা। তাই এখানে ইচ আদার হবে, অন অ্যানাদার হবে না। কিন্তু মনে করো যে আমি টার্গেট করে রাখছি 14 ফেব্রুয়ারিতে আমি সুমাইয়াকে প্রপোজ করব। 14 ফেব্রুয়ারিতে ফুল আজকে কিনে রাখছি, কারণ তো 14 ফেব্রুয়ারি আসতে ফুলের দাম অনেক বেড়ে যায়, আগে কিনে রাখছি। এখন আমি মনে করি যে সুমাইয়াকে প্রপোজ করতে গেছি 14 তারিখে, যে সুমাইয়া আমি তোমাকে ভালোবাসি। কিন্তু সুমাইয়া আবার মনে করো যে আমাকে ভালোবাসে না, আবার আমাকে মানে ভাইয়ের দৃষ্টিকোণ থেকে দেখে, ও হচ্ছে অন্য কাউকে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন মনে করো যে আমি বললাম যে বনি সুমাইয়া, সুমাইয়া আবার মনে করো যে ভালোবাসে কাকে? শাহরুখ খানকে। তো আমরা বললাম যে শাহরুখ ধরলাম, খান আর লিখলাম না, যেহেতু নামটা বাজেটের বাইরে। তো হচ্ছে বনি সুমাইয়া শাহরুখ, তখন হচ্ছে কি হবে বলো? তখন হবে লাভ অন অ্যানাদার। কেন? কারণ এখানে দুইজনের বেশির কথা বলা আছে, যেহেতু এখানে 3 জনের কথা বলা আছে, 1 2 3, এই জন্য এখানে আবার ইউজ করবো হচ্ছে অন অ্যানাদার। ক্লিয়ার? এরকম যদি থাকে কখনো, ধরো দে লাভ, এখন দে বলতে কিন্তু দুইজনও বুঝায়, দুইয়ের অধিকও বুঝায়, মানে এটা প্লুরাল, দুইও বুঝায় দুইয়ের অধিকও বুঝায়। তখন তুমি কি করবে? তখন এখানে ইচ আদার অথবা অন অ্যানাদারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে হবে। ইচ আদার অথবা অন অ্যানাদারের ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আরেকবার বলতেছি, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই বা তার বেশির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা। দুইয়ের মধ্যে হলে ইচ আদার, দুইয়ের বেশি হলে অন অ্যানাদার। আর যদি সাবজেক্ট দেখে বোঝা না যায় যে দুই নাকি দুইয়ের বেশি, তাহলে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ক্লিয়ার? বলো, কমেন্ট করো। ক্লিয়ার হলে ইয়েস বলো, আর না হলে ক্লাস থেকে লিভ নাও। কারণ হচ্ছে এত সহজ জিনিস যদি না বুঝে পরের টপিক আরো বুঝবে না। বুঝা গেছে? বুঝা গেছে? মিলন বসে ম্যাথ টিচার, পাগল ছাড়া দুলিয়া চলে না ভাইয়া। পাগল না হলে দিনে চালে পারবে না যে কোনো জিনিসে। আমি এটা নিয়ে প্রায় পোস্ট করি যে যতদিন না আমাকে মানে পুরোপুরি কেউ পাগল বলতেছে ততদিন পর্যন্ত আমি নিজেকে সফল বলে দাবি করবো না। কারণ যারা অর্ডিনারি মানুষ, যারা সাধারণভাবে জীবনযাপন করে, মানে এই যে সরকারি চাকরি করতে হবে এই টাইপের, তো ওদের জীবন ওইভাবেই শেষ হয়, ওই ধাপে ধাপে। মানে পড়ালেখা শেষ করলো, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে একটা চাকরি পাইলো সরকারি, তারপরে সরকারি চাকরি দেখে একটা সুন্দরী মেয়ে পাইলো, তারপরে ওর সাথে 1-2 বছর সংসার করার পরে একটা ফুটফুটে বাচ্চা হইলো, যেহেতু বউ সুন্দর তো বাচ্চাও সাদাই হবে ওই টাইপের, সুন্দর বাচ্চা হইলো। তারপরে দেখা যাচ্ছে চাকরি করলো, ভুড়ি মোটা করলো, ঘুষ টুস খায়, বাড়ি ঘর নিল, 8-10টা বাড়ি টাড়ি বানাইলো, জায়গা জমি মাশাআল্লাহ ভালো করলো। তারপরে ছেলে মেয়ে হইলো, দাদা দাদি নাতি পুতনি হইলো, এই মারা গেল, এই টাইপের। তো এটা সাধারণ জীবনযাপন। আমি এই টাইপের হইতে চাই না, আমি পাগল টাইপের লোক, তো পাগলই হইতে চাই। কারণ পাগল হইলেই বড় কিছু করা যাবে। দুনিয়াতে যতগুলো সফল ব্যক্তি আছে, ধরো নিউটন বলো, বা মনে করো বিজ্ঞানীদের ক্ষেত্রে যা, এমনি ক্ষেত্রে যা, কাউকে কিন্তু কেউ বলে না যে ভালো মানুষ।
প্রথমে সবাইকেই পাগল বলে, পরে যখন সফল হয়, তার থিওরি গুলো যখন সবাই গ্রহণযোগ্য হয়, তখন বলে যে না আসলেই ব্যক্তির মধ্যে কিছু আছে। তো আমিও চাই আমাকে পাগল বলুক, অত বড় ব্যক্তি না ভাবলেও হবে, অন্তত পাগল ভাবুক প্রথমে, তাহলে দেখা যাচ্ছে সফলের প্রথম ধাপ পার হইতে পারবো। তো এরপরে রেসিপ্রোকালের পরে আসে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। কি ডিস্ট্রিবিউটিভ? রেসিপ্রোকালের পরে কি আছে? ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউট, আচ্ছা এই যে ডিস্ট্রিবিউটিভ, এটা সংজ্ঞা কিন্তু একটু কঠিন, কিন্তু আমি কঠিন ভাবে না বুঝে আমার মতো করে আমি বললাম, গ্রামারের সাথে মিললাম। মনে রাখতে পারো, মানে এরকম মনে করতে পারো যে বনি ভাই 2-4 বিঘা ইংলিশ আবাদ করে, ওই জায়গা থেকে একটা মানে কিছু অংশ তোমাদেরকে দান করতেছে, মানে আমার আবাদ থেকে আমি যেটা চাষবাস করি ওখান থেকে তোমাদেরকে কিছু অংশ আমি ফ্রিতে দিচ্ছি। তো এটার সঙ্গে আবার বইয়ের সাথে মিলাইতে দেয় না, নাহলে কিন্তু মার খাবে আমার, মানে আমাকে মারতে আসবে উল্টা। তো ডিস্ট্রিবিউটিভ এটা মনে করো যে আসছে ডিস্ট্রিবিউট থেকে। কি থেকে? ডিস্ট্রিবিউট থেকে। আমি মনে রাখার জন্য বলতেছি ডিস্ট্রিবিউট থেকে। ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করা। তো 2 বা তার বেশির মধ্যে যখন ভাগ করা বোঝায় তখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এর আগে রেসিপ্রোকালে কি দেখলাম? 2 বা তার বেশির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে, এটা হচ্ছে 2 বা তার বেশির মধ্যে ভাগ করা বোঝাবে। যেমন আমরা যদি ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে ইচ, আইদার, নাইদার, এগুলো ইচ, আইদার, নাইদার, এগুলো। এখন ইচ এর ক্ষেত্রে তুমি বলতে পারো যে প্রত্যেকের জায়গায় ভাগ করে দাও, কিন্তু আইদার নাইদারের ক্ষেত্রে কিন্তু ভাগ করে দেওয়া ওইভাবে বুঝায় না। এজন্য আমি মনে রাখার জন্য বলছি ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দাও। তো 2 এর বা 2 এর বেশির মধ্যে যখন ভাগ করে দেওয়া বোঝাবে তখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? ইচ, আইদার, নাইদার, এগুলো। এগুলোর যে ব্যবহার, ইচ কখন ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করবো, আইদার, নাইদার, এটা আমরা ইনডিফিনিটের মধ্যে ইনডিফিনিটের সাথে একসাথে শিখবো সূত্র দিয়ে, তাহলে জিনিসটা অনেক ইজি হবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউটিভ বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিভের পরে যাব। ডিস্ট্রিবিউটিভের পরে হচ্ছে আমরা ইন্টারোগেটিভ আর রিলেটিভ শিখব। ইন্টারোগেটিভ আর হচ্ছে রিলেটিভ। আচ্ছা, একটু আগে আমরা যখন পড়তেছিলাম তখন আমরা কি কি পড়ছি? প্রথমে পড়ছি রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল কোনগুলো? ইচ, আদার, অন অ্যানাদার। তারপরে পড়লাম ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ কোনগুলো? ইচ, আইদার, নাইদার, এগুলো। এখন আমরা পড়তেছি ইন্টারোগেটিভ আর হচ্ছে রিলেটিভ। ইন্টারোগেটিভ কোনগুলো? ইন্টারোগেটিভ হচ্ছে হু, হুম, হুস, হুইচ, হোয়াট, এগুলো। রিলেটিভ কি? মানে রিলেটিভ কোনগুলো? রিলেটিভ হচ্ছে হু, হুম, হুস, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ। ইন্টারোগেটিভ মানে কি বুঝো? ইন্টারোগেটিভ মানে শুধু বাংলা মানে বলতে গেলে প্রশ্নবোধক, যেটা তারা প্রশ্ন বুঝায়। আর রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে আত্মীয় স্বজন, যেটা আমরা বলি যে আমাদের আত্মীয় স্বজন আমাদের রিলেটিভস। তো ওই যে আত্মীয় স্বজন মানে আত্মীয়তা তৈরি করে একটা বাক্যের মধ্যে, এই পাশে ওয়ার্ড ওই পাশে ওয়ার্ড, বা এই পাশে ফ্রেজ ওই পাশে ফ্রেজের মধ্যে যখন আত্মীয়তা তৈরি করে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিন্তু দেখো এখানে আমরা যে ইন্টারোগেটিভ বলছি বা রিলেটিভ বলছি, দুটোই কিন্তু দেখতে একই। এখানে হু, হুম, হুস, হুইস, এখানে মনে হলো হু, হুম, হুস, হুইস, মানে যেগুলো এখানে আছে সেগুলো এখানেও আছে। তাহলে তুমি আইডেন্টিফাই করবে কিভাবে যে কোনটা ইন্টারোগেটিভ আর কোনটা রিলেটিভ? সিম্পল থিওরি, দুটো পয়েন্ট বলতেছি, দুটো পড়লেই হয়ে যাবে। একটা হচ্ছে যে এখানে যে WH ওয়ার্ড, এই WH ওয়ার্ডটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুরুতে থাকে। কোথায় থাকে? শুরুতে। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে বাক্য, এটা যে সেন্টেন্স বা বাক্য, এই বাক্যের শেষে দেখবে যে প্রশ্নবোধক আছে। তাহলে বাক্যের শেষে যদি প্রশ্নবোধক থাকে আর WH ওয়ার্ডটা যদি শুরুতে থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর যদি WH ওয়ার্ডটা মাঝে থাকে, শুরুতে না মাঝখানে থাকে, আর ওই যে সেন্টেন্স, ওই সেন্টেন্সের শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা হচ্ছে রিলেটিভ। যেমন আমরা যদি বলি হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? এখানে দেখো এই বাক্যের শেষে প্রশ্নবোধক আছে আর WH টা শুরুতে আছে। তাহলে এই WH টা কোন প্রোনাউন? এটা হচ্ছে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝা গেছে? আমরা যদি বলি যে ইট ওয়াজ আই হু এম টু ব্লেম, আমি হচ্ছে সেই ব্যক্তি যার উপরে দোষ দেওয়া হয়েছিল। তো এখানে দেখো এখানে আবার বাক্যের শেষে ফুল স্টপ আছে আর WH টা মাঝে আছে। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে আবার রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? তাহলে রিলেটিভ প্রোনাউন আর ইনডিফিনিটটা বুঝতে পারছো, সরি ইন্টারোগেটিভ।
ইন্টারোগেটিভ হচ্ছে WH টা শুরুতে থাকবে আর লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। রিলেটিভের ক্ষেত্রে WH টা মাঝে থাকবে আর লাস্টে ফুল স্টপ থাকবে। এই হচ্ছে জিনিস। রিলেটিভের মধ্যে এই যে হু, হুম, হুজ, দ্যাট এগুলো যে ব্যবহার, এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবথেকে বেশি কোশ্চেন হয়। তবে প্রোনাউন আমরা দুইটা ক্লাসে শিখবো, এইজন্য এটা পরের ক্লাসে শিখবো। আজকে ক্লাস শেষ হয়নি, তবে হু, হুম, হুজের যে ব্যবহার এটা নেক্সট ক্লাসে আমরা শিখবো। তাহলে আমাদের মোটামুটি 4টা প্রোনাউন শেষ হলো। এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি ডেমনস্ট্রেটিভ? ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দেশ করা, নির্দেশক যেটা, এটা ওইটা সেটা ওইগুলো সেইগুলো, এই যে নির্দেশ করা, নির্দেশক যেগুলো, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। যেমন আমরা যদি বলি যে ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ কোনগুলো, এক্ষেত্রে হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। পার্থক্যটা কি? এই যে দিস আর দ্যাট এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর দিস আর দোস এগুলো হচ্ছে প্লুরাল। দিস আর দিস এগুলো হয় হচ্ছে যখন কাছে কোনো কিছু বুঝাবে, আর দ্যাট আর দোস হচ্ছে যখন দূরে কোনো কিছু বুঝাবে। অর্থাৎ কাছে সিঙ্গুলার হলে দিস, কাছের প্লুরাল হলে দিস, দূরে সিঙ্গুলার হলে দ্যাট, দূরে প্লুরাল হলে দোস। যেমন সিম্পল একটা জিনিস ধরো কলম, এই কলম, কলম ধরো আমার কাছে আছে, আর একটাই কলম, একটা মানে কি সিঙ্গুলার, আর কাছে আছে, কাছে একটা, তাহলে মানে সিঙ্গুলার, তাহলে কি বলবো দিস, তাহলে কি বলবো দিস পেন। এখন মনে করো যে কাছে দুইটা কলম আছে, কয়টা কলম আছে কাছে? দুইটা কলম আছে, তাহলে কাছে আছে কিন্তু একের অধিক প্লুরাল, তাহলে কি হবে দিস পেন্স। বুঝা গেছে? এই একই কলম মনে করো যে দূরে আছে, একটা মানে দূরে এবং একটা, তাহলে কি বলবো দ্যাট পেন। আবার মনে করো যে দূরে আছে কিন্তু অনেকগুলো, একের অধিক, তখন কি বলবো দোজ পেন্স। তাহলে কাছে সিঙ্গুলার হলে দিস আর প্লুরাল হলে দিস, দূরে সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে দোজ। ঠিক আছে? এবার হচ্ছে আমরা যখন কারোর সাথে পরিচিত হতে যাবো, কি পরিচিত, তো পরিচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দিস ব্যবহার করি, মিট দিস মাই ফ্রেন্ড অমুক। তো আমরা এই যে পরিচিত হওয়ার ক্ষেত্রে যখন আমরা কারোর সাথে পরিচিত হইতে যাই তখন বলি দিস। আর যখন দূর থেকে কাউকে চিহ্নিত করতে যাব তখন হবে হচ্ছে দ্যাট। চিহ্নিত করার ক্ষেত্রে দ্যাট, সি ওই যে দূরে কালো শার্ট পরে আছে ওইটা আমার বন্ধু, দ্যাট ইজ মাই ফ্রেন্ড। এই যে দূরে কাউকে যখন চিহ্নিত করবে তখন, রাস্তাঘাটে এরকম হয় যখন দুই তিনটা ফ্রেন্ড একসাথে থাকে, অধিকাংশ ফ্রেন্ডই মানে 99% ফ্রেন্ডই এই কাজ করে। যদি বা উপর উপর সবাই ভদ্রতা দেখায়, আমিও করি, সবাই করে এই কাজটা। দেখা যাচ্ছে যে দূরে আমরা হাঁটতেছি তিনটা ফ্রেন্ড, সামনে তিনটা মেয়ে হাঁটতেছে বা দুইটা মেয়ে হাঁটতেছে, তখন আমরা বলি ওই যে হলুদটা ওটা তো ভাবি, নজর দিবি না তো ভাবি হবে, মানে হুদাই আমরা চিনি না ওটা কোন মেয়ে, কিন্তু তারপরেও বলি। মানে মেয়েরা হয়তো এরকম করে, আমি যেহেতু মেয়ে না আমি জানি না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা হয়, দুই তিনটা ফ্রেন্ড একসাথে হাঁটলে দূরে কোনো একটা সুন্দরী মেয়ে দেখলে ওই যে ওটা দেখতে লাল লাল পরা, লাল ড্রেস পরা আছে, ওটা তো ভাবি, নজর দিবি না তো ভাবি হবে এটা, এই টাইপের। তুমি যখন চিহ্নিত করতে যাচ্ছি দূর থেকে যে অমুক তমুক, তখন কি বলবো? তখন বলবো দ্যাট। বুঝা গেছে? তাহলে কাছের কোনো কিছু বুঝাইলে দিস, আর দূরে বুঝাইলে দ্যাট আর দোজ। পরিচিত হইতে গেলে দিস, আর চিহ্নিত করতে গেলে দ্যাট। ক্লিয়ার? ডেমনস্ট্রেটিভ ক্লিয়ার? রিফ্লেক্সিভ এন্ড emphatic pronoun। আমি কিন্তু আগেও বলছি, আমি আমার বাসার পাশে 2-4 বিঘা জমি আবাদ করি, চাষ করি ইংরেজির। তো ওখান থেকে কিছু সূত্র বের করি শর্টকাটে, যেটা হচ্ছে আমার তৈরি করা। তো এগুলো না কোনো ইউটিউব চ্যানেলে পাবে, না কোনো পাবে। অনেক জিনিস আছে যেগুলো অন্য ভাইদের থেকে শিখা, আমি যার কাছে পড়তাম তার কাছ থেকে শিখা, অন্য জায়গায় শিখা, কিন্তু আবার নিজস্ব কিছু চাষবাস করা আছে। তো এগুলো আবার অন্য কোনো ডিকশনারিতে খুঁজো না, অন্য কোনো থিওরি মিলাইতে যাও না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো দেখো সেরকম এখানে একটা আমরা থিওরি শিখবো একটু পরে। তো রিফ্লেক্সিভ বা ইমফেটিক চিনবো কিভাবে? খুব সোজা, যখন কোনো পজেসিভ কেসের সাথে সেল অথবা সেলফ যুক্ত থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ এন্ড ইমফেটিক। সেলফ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, আর সেলফস হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি আই, আই মানে কি আমি, একজন, সিঙ্গুলার, তাহলে এটার পজেসিভ হচ্ছে কি মাই, তাহলে মাই সেলফ। আমি বলছি পজেসিভের সাথে সেলফ বা সেলফ থাকলে। ধরো উই, উই মানে কি একের অধিক, আমরা অনেকজন, তাহলে এটা প্লুরাল, এটার সাথে হবে সেলফ। তো উই এর পজিটিভ হচ্ছে আওয়ার, তাহলে কি হবে আওয়ার সেলফস। ব্যতিক্রম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ধরো হি,
হি এর পজিটিভ হচ্ছে হিজ, তাহলে হওয়ার কথা ছিল হিজ সেলফ, কিন্তু হিজ সেলফ হয় না, হয় হচ্ছে হিম সেলফ। আরেকটা হচ্ছে দে, দে হচ্ছে প্লুরাল, তাহলে হওয়ার কথা ছিল কি দেয়ার সেলফস, কিন্তু দেয়ার সেলফস হয় না, হয় হচ্ছে দেম সেলফস। এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। এখন এটা বেসিক জ্ঞান, এটা তুমি যে কোনো বইয়ে যে কোনো জায়গায় পাবে। যেই জিনিসটা তুমি পারবে না বা যে জিনিসটা অন্যান্য বইয়ে পাবে না, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা যে রিফ্লেক্সিভ আর ইমফেটিকটাকে যদি আলাদা করতে বলা হয় তখন তুমি কি করবে। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দাও কিভাবে আলাদা করতে হয়, যদি ভিডিও পাও তখন আমাকে বলো যে ভাই আমি এটা শিখছি অন্য জায়গা থেকে। দেখো রিফ্লেক্সিভ আর ইমফেটিক যখন তুমি আলাদা করতে যাবে তখন আমার এই থিওরি ফলো করবে, তাহলে হবে শর্টকাট থিওরি, মজার থিওরি। থিওরিটা হচ্ছে এরকম, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে নিয়ে, কি নিয়ে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে নিয়ে, যেটা সাবজেক্ট মানে যেটা শুরুতে থাকে ওইটাকে ধরবে বয়ফ্রেন্ড, আর যেটা মনে করো যেটার সাথে সেলফ বা সেলস যুক্ত থাকে সেটাকে ধরবে গার্লফ্রেন্ড। কিরকম, তো সূত্রটা হচ্ছে যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যখন একসাথে থাকবে তখন সেটা হবে ইমফেটিক। কি হবে, ইমফেটিক। আর প্রত্যেকটা রিলেশনের মাঝে কিন্তু একটা ভিলেন থাকে, মুভিতে মিশা সওদাগর থাকে বা ডিপজল থাকে, আর বাস্তব জীবনে ফ্রেন্ডরা থাকে। ফ্রেন্ডরা হচ্ছে তোমার রিয়েল লাইফের তোমার মনে করো যে বাস দেওয়া প্লেয়ার। কখন কাকে কি বলে বাস দেয় বোঝা মুশকিল। এক ফ্রেন্ড দেখা যাচ্ছে তোমার রিলেশন রোয়া লাগাইছে, ওই ফ্রেন্ডে আবার ব্রেকআপ করার জন্য উঠে পড়ে লাগছে, মানে দুই দুই তরফা প্লেয়ার আর কি, দুই দিক থেকেই খেলে। তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝখানে যখন কোনো ভিলেন থাকে তখন সেটা হবে কি রিফ্লেক্সিভ। এখন শর্টকাট শিখতে গেলে এটার কিছু ভুলভ্রান্তি থাকে, তো এগুলো নিয়ে আবার মারামারি করো না। এখন আমি যদি এরকম করে বলি যে আই কিল্ড মাইসেলফ, আমি আত্মহত্যা করলাম, এই বাক্যের মধ্যে দেখো যেটা সাবজেক্ট সেটাকে ধরবো বয়ফ্রেন্ড, সাবজেক্ট কোথায় বসে শুরুতে, তো এটা হলো বয়ফ্রেন্ড। যেটার সাথে সেলফ বা সেলস থাকবে এটাকে ধরবো কি গার্লফ্রেন্ড। আর মাঝে কে আছে, মাঝে ভিলেন আছে, তাহলে মাঝে যদি ভিলেন থাকে তাহলে সেটা কি হবে রিফ্লেক্সিভ। তো এখানে মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ। এখন যদি আবার এরকম থাকে যে আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি নিজেই সেখানে গিয়েছিলাম। এখন মনে করো এই বাক্যে দেখো আই শুরুতে আছে, শুরুতে সাবজেক্ট, সাবজেক্টটাকে ধরবো বয়ফ্রেন্ড, আর যেটার সাথে সেলফ বা সেলস থাকবে ওইটাকে ধরবো কি গার্লফ্রেন্ড। এখন দেখো বয় আর মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের মাঝে কি কোনো ভিলেন আছে, কোনো ভিলেন নাই, তাহলে এটা কি হবে, তখন এটা আবার হচ্ছে ইমফেটিক। ক্লিয়ার? আমি আগেও বলছি পড়ালেখা অনেক সোজা, যদি সোজা ভাবে শিখো তাহলে। এখন বলো প্রোনাউন তুমি বলতে পারো ইংরেজি কঠিন, বেসিক ইংলিশ অনেক কঠিন, তো তোমাকে আমি যে 6 প্রকার অলরেডি শিখালাম এর মধ্যে আমরা কি কি শিখলাম শুরু থেকে যদি বলি, রিসিপ্রোকাল শিখলাম, তারপরে আমরা ডিস্ট্রিবিউটিভ শিখলাম, যদি ডিস্ট্রিবিউটিভ এগুলো বাকি আছে, রিলেটিভ শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম, ডেমনস্ট্রেটিভ শিখলাম, এখন রিফ্লেক্সিভ আর ইমফেটিক শিখলাম, এগুলোকে আলাদা করা শিখলাম, এত জিনিস শিখলাম। তো মানে কখনো কি তোমার মনে হয়েছে যে ভাই আমি এই জিনিসটা কঠিন মনে হচ্ছে? এটাই এখন তুমি যদি রিভিশন দিতে চাও এটা রেকর্ডেড ক্লাস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আমাদের পেজগুলোতে রেকর্ডেড থাকে যাবে, তো তুমি এগুলো পরবর্তীকালে রিভিশন দিতে পারবে। তো ইংরেজি ভাই অনেক কঠিন কিছু না, কিন্তু তোমাকে হচ্ছে সহজ করে শিখতে হবে। আচ্ছা, তো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আমাদের আগামী ক্লাসে প্রোনাউনের বাকি অংশটুকু আমরা পড়বো, পাশাপাশি বিগত বছরে ইউনিভার্সিটি, বিসিএস বা অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে সবগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, সেগুলোর প্র্যাকটিস করব। তো যারা যারা এই মুহূর্তে আমাদের লাইভ ক্লাস করতেছো এই ক্লাসটা কাইন্ডলি তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিবে, তাদেরকে মেনশন করে বুঝাই দিবে যে আমরা ক্লাস শুরু করছি অলরেডি। আগামীকালকে সাধারণ জ্ঞানের ফ্রি ক্লাস আছে ঠিক এই সময় রাত 8টার সময়, শেখর ভাইয়া ক্লাস নিবে। তারপরের দিন অ্যাকাউন্টিং এর ক্লাস আছে যেটা সোহান ভাইয়া নিবে। তারপরের দিন আবার আমি ইংরেজির ক্লাস নিব। তো আমরা রেগুলার চেষ্টা করবো ইংরেজির ক্লাসগুলো নেওয়ার, পরবর্তীতে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, এক্সাম ক্লাস এগুলো আমাদের শুরু হবে। আমরা ধারাবাহিকভাবে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে অনেক চেষ্টা করছি তোমাদেরকে পরীক্ষা ভালো করার, এমনকি পরীক্ষা আগের রাতে সাজেশন প্লাস মেগা ক্লাসও নিছে ম্যাডামরা, আমরা সবাই নিছি, অনেক চেষ্টা করছি তোমাদের ভালো রেজাল্ট করার। মাঝে কিছুদিন আমি দেখতেছিলাম এই জিনিসটা যে কারা কারা অ্যাডমিশনের জন্য শুধুমাত্র পড়াচ্ছে, কতজন কোন ভাইয়ার কাছে ভর্তি হচ্ছে, কোন ভাইয়ার প্রেমে পড়তেছে, এগুলো দেখতেছিলাম, কয়েকদিন একটু মজা নিছি। এখন থেকে আবার আমাদের রেগুলার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আশা করবো তোমরা আবার রেগুলার ক্লাসগুলো করবে, আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। আর অনেকেই অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ না, রেজাল্টের জন্য ওয়েট করতেছো, তাদেরও বলবো তোমরা চাইলে রেজাল্টের পরে আমাদের পেইড ব্যাচে নতুন করে ভর্তি হইতে পারবে, সমস্যা নাই। কেউ চাইলে এখনো আমাদের পেইড ব্যাচে ভর্তি হইতে পারবে, আর না হলে টাকা সমস্যা হলে ফ্রি ক্লাসগুলো করবে, সমস্যা নাই, কোনো ব্যাপার না।
তো ঠিক আছে, কালকে এই টাইমে বৃষ্টি, কালকে এই টাইমে রাত 8টার সময় ক্লাস হবে, ব্যাপার না। শেখর ভাই ক্লাস নেবে সাধারণ জ্ঞানের উপরে। তো যারা বি ইউনিটের আসো বা সি ইউনিটের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সাধারণ জ্ঞান আছে, যারা মেডিকেল প্রিপারেশন নেবে তাদেরও সাধারণ জ্ঞান আছে। তো প্রত্যেকটা স্টুডেন্টই আগামীকালকে ক্লাস করবে রাত 8টার সময় শেখর ভাইয়ের সাধারণ জ্ঞান। তো দেখা হবে, সবার সাথে আবার কথা হবে, আড্ডা হবে ইনশাআল্লাহ। ভালো থাকে সবাই, আসসালামু আলাইকুম।